মির্জা ফখরুল ইসলাম সাহেবকে রাষ্ট্রপতি হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ওনাকে আমি আমার পক্ষ থেকে, এলডিপির পক্ষ থেকে, 11 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি। আমি আশা করব জনগণ যেটা আশা করছে তার একজন রাষ্ট্রপতির কাছ থেকে, তার কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আশার প্রতিফলন করবে। বিএনপি এবং অন্যান্য দলের যারা সংসদ সদস্যরা ভোট দেওয়ার জন্য একত্রিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুন্দর জীবন, সুস্বাস্থ্য কামনা করি। সবশেষে বলবো, আল্লাহ যেন দেশটা সঠিক পথে পরিচালনা করার সবাইকে তৌফিক দান করেন। মানুষ যে কষ্ট পাচ্ছে, জনগণ যে দুর্ভোগে আছে, তাদের দুর্ভোগ যেন লাঘব হয়, মানুষ যেন সুশাসন থেকে বঞ্চিত না হয়, সুবিচার থেকে বঞ্চিত না হয়, এটা আমাদের সকলকে নিশ্চিত করতে হবে। রাষ্ট্রপতির ক্ষমতা সম্বন্ধে আপনারা জানেন, স্বয়ংক্রিয়ভাবে বর্তমানে যে পর্যায়ে আছে, বঙ্গভবনের 3টা বুজুর্গের মাজার আছে আর ভিতরে একটা মসজিদ আছে। এই 3টা মাজার জিয়ারত এবং মসজিদে গিয়ে নামাজ পড়া ছাড়া তার স্বাধীনভাবে আর কাজ করার কোনো সুযোগ নেই। আমরা আশা করব আগামী দিন সংসদে বসলে ক্ষমতার ভারসাম্য আসবে, জনগণের জন্য সুশাসন প্রতিষ্ঠা হবে, জনগণ সুখে শান্তিতে বসবাস করবে। শহীদদের রক্ত বিতে গেলে হবে না। আমাদের অনেক ছেলে মেয়েরা 24 সালে জীবন দিয়েছে সুশাসনের জন্য, জবাবদিহিতার জন্য। সকল ক্ষেত্রে যদি সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত না হয়, এই দেশে কখনো মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাকে যারা সমর্থন করেছে তাদের সবাইকে ধন্যবাদ। আপনারা দেখেছেন অনেক সংস্থা তারা জরিপ পরিচালনা করেছে, সার্ভে করেছে। সার্ভের মধ্যে জনগণ আমাকে 68% থেকে 70% ভোট দিয়েছে। মির্জা ফখরুল ইসলামকে 28%, 29% বা 31% ভোট দিয়েছে। সুতরাং জনগণ তাদের মতামত পরিষ্কারভাবে প্রকাশ করেছে। কাকে সমর্থন গিয়েছে এটা আপনারা সবাই জানেন। সবশেষে মির্জা ফখরুল ইসলাম সাহেবকে রাষ্ট্রপতি হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একসাথে অনেক দিন কাজ করেছি। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু ভালো জিনিস আশা করি। সকল জিনিসের ঊর্ধ্বে উঠে দেশের মঙ্গলের জন্য কাজ করবেন, এটাই প্রত্যাশা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ আছে, অনেক চ্যালেঞ্জ। ভারতের সঙ্গে সম্পর্ক এখন সংবেদনশীল। শেখ হাসিনার ভারত অবস্থান এবং তার প্রত্যর্পণের দাবি দুই দেশের সম্পর্কের অন্যতম বড় ইস্যু হয়ে আছে। এই ধরনের বিভিন্ন বিষয়, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ, এইসব সংকট এবং সমাধান, মানে আসলে সংকটটা কোথায় এবং বাংলাদেশ এখন কতটা সংকটে? সংকট, আমি রাজনৈতিক সংকট খুব একটা দেখছি না, ঠিক আছে? কারণ এনসিপি, জামাত তাদের এবং বিএনপির সঙ্গে সাপে নেউলে সম্পর্কটা এখন নাই আপাতত। সম্ভবত এটা শেখ হাসিনার যে ডিসেম্বরে আসার যে প্রতিশ্রুতি, সেইটার উপর ভিত্তি করে হয়তো ফ্যাসিবাদ ঠেকাও এই ধরনের একটা ঐক্য এখন চলতেছে। ফলে রাজনৈতিক সংকট আমি খুব একটা দেখছি না। সংকট আছে টুকটাক, যেমন পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ খুব দূষিত হয়ে পড়তেছে, মানুষ, রাজনীতিবিদরা পর্যন্ত ডেসপারেট হয়ে যাচ্ছে, ভাষা খুব নিম্নমানের ভাষা প্রয়োগ করা হচ্ছে ইত্যাদি। এগুলি কিছু সংকট আছে, কিন্তু মোটা দাগে রাজনৈতিক সংকট আপাতত নেই। মানে ডিসেম্বর পর্যন্ত আমার মনে হয় না কোনো রাজনৈতিক সংকট থাকবে। সংকটগুলোকে আমি মোটা দাগে 3টা ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে মবতন্ত্র, একটা হচ্ছে জ্বালানি সংকট, একটা হচ্ছে অর্থনীতি, আরেকটা হচ্ছে ফরেন পলিসি। মোটা দাগে মব, জ্বালানি, অর্থনীতি এবং
ফরেন পলিসি, এই 4টা মোটা দাগে সংকট বিরাজ করতেছে। আমি জ্বালানিটা একটু বলি না, এটা খুব নাকি আমি এটাকে বলেন, আমরা ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর। না, জ্বালানিটা একটু বড় হবে। সেটা হচ্ছে যে দেখেন, বিএনপির যে নির্বাচনী ইশতেহার না, সেটা আমি পড়ছি, এই টকশো করার প্রয়োজনই পড়ছি। সেখানে বলা হয়েছিল যে মানে 2030 সাল নাগাদ আপনার বিদ্যুৎ ও জ্বালানি খাতে উৎপাদন ও সঞ্চালন সক্ষমতা বাড়িয়ে 35,000 মেগাওয়াটে উন্নীত করা হবে বিদ্যুৎ ক্যাপাসিটি, ঠিক আছে, 2030 সাল নাগাদ। এবং সঞ্চালন লাইন 25,000 সার্কিট কিলোমিটার সম্প্রসারণ করা হবে। এটা কিন্তু বিএনপির ইশতেহারে আছে। ওখানে কিন্তু বলা নাই যে শেখ হাসিনার আমলে বিদ্যুৎ খাতে যে সমস্ত সংকট তৈরি হয়েছিল, যে সমস্ত প্রবলেম তৈরি হয়েছিল, সেগুলির কথা কিন্তু বলা নাই। তাইলে যদি ফ্যাসিবাদ ধ্বংস করে দিয়ে থাকে, তাহলে আপনাদের নির্বাচনী ইশতেহারে ওই কথাটা কেন বলছিলেন? ওখানে বলতেন, নোট একটা ফুটনোট দিতেন যে শেখ হাসিনার আমলে এই হয়েছে, ফলে আমাদের দেরি হবে, এটা বলতে পারতেন। এখন আওয়ামী লীগকে স্কেপগোট করা হচ্ছে। স্কেপগোট, আমি এটা একটু ব্যাখ্যা করি। স্কেপগোট শব্দটা আসছে এইভাবে, 400-500 বছর আগে খ্রিস্টান ধর্মযাজকরা মনে করতেন যে মানুষ যে পাপ করে সেটা ছাগলের কারণে, এবং তারা ছাগলকে মরুভূমিতে পাঠায় দিতেন। ওখান থেকে আসছে স্কেপগোট, অর্থাৎ নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো। এটা নানাভাবে হয়। যেমন ধরেন একটা কোম্পানি, না, কোম্পানিটা লস করলো, ফেল করতেছে, এখন দোষ কিন্তু হায়ার এক্সিকিউটিভ নিবে না, তারা করবে কি, নিম্ন অধস্তন যারা আছে তাদের যে কোনো একজনের ঘাড়ে চাপাই যায়, এই তোমার কারণে এই কোম্পানি লস করলো, ঠিক আছে। কি হয়, ধরুন খেলা, না, খেলা তো একটা টিম ওয়ার্ক, ধরুন ফুটবল টিম ওয়ার্ক, এখন হেরে গেছে, এখন করবে কি, স্কেপগোট একটা বের করবে, এই তুমি ওই সহজ গোলটা দিতে পারো নাই, হ্যাঁ, এটা যে একটা টিম ওয়ার্ক, ওইটা ভুলে যাবে, এটা ওইভাবে মারলেই তো গোল হয়ে যেত। সো এই যে অন্যের ঘাড়ে দোষ চাপানো, এইটা একটা মানে সহজাত প্রবণতা মানুষের, এবং বিদ্যুৎ খাতের যে দুরবস্থা, এইটা স্কেপগোট খোঁজা হচ্ছে। যদি নির্বাচনী ইশতেহারে এরকম বলা থাকতো যে আমাদের এই সংকট আছে, সুতরাং আমাদের সময় লাগবে, এখন বলা হচ্ছে যে 2 বছরের নিচে এটা কি বলে যে স্বাভাবিক হবে না। এখন আমি বলি কি, 2 বছর যে সময় লাগবে না, এটা কিভাবে আপনারা ভাগ করতেছেন, বা তার পরবর্তী ঘটনাগুলো কি? আমি যদি বিদ্যুৎ সংকট সমাধানের জন্য আমি 3টা ফেজ করতে পারি, একটা হচ্ছে আশু, আরেকটা হচ্ছে মধ্যবর্তী মিড টার্ম, আর একটা হচ্ছে লং টার্ম। আশুটা আপনাকে যেভাবে হোক এইটাকে আপনাকে কাভার করতে হবে, গ্যাস এবং বিদ্যুৎ দুটোই একেবারে কাভার করতে হবে। আশুটা মিনিমাম একটা জায়গায় যেতে হবে। আমাদের যে আপনার প্ল্যান্টের যে স্ট্রাকচারাল যে অ্যাডভান্টেজ, সেইটা 30,000 মেগাওয়াট পর্যন্ত আমরা উৎপাদন করি, যে স্ট্রাকচার আছে, হ্যাঁ, এইটা বুদ্ধি খাটাইলে, মেধা খাটাইলে এবং মনোযোগ দিলে এখান থেকে আউটপুট বের করা সম্ভব। কিন্তু আমাদের পলিটিশিয়ানরা হয়েছে কি, রাজনীতি নিয়ে এত বেশি ব্যস্ত থাকে যে তারা এইসব জিনিস নিয়ে ভাবার সময় পায় না, অথবা লেখাপড়া করার সময় পায় না। সকালে উঠে দেখে যে 100 লোক গেস্ট রুমে বসে আছে, তা কেমনে এগুলি নিয়ে চিন্তা করবে? যে স্ট্রাকচারাল অ্যাডভান্টেজ আছে সেটাতে 30,000 মেগাওয়াট, এটা সম্ভব। 30,000 অলরেডি আছে। এই 30,000 মেগাওয়াটের যে স্ট্রাকচার, সেখান থেকে আউটপুট বের করা খুব বেশি কঠিন কিছু না, একটু চেষ্টা করলে এটা পারা যায়। আমি মনে করি যে এটা করতে হবে। তবে এটাও ঠিক যে ধরেন তাল গাছের আগায় উঠতে গেলে কিন্তু কোনো শর্টকাট রাস্তা নাই, বুঝছেন? আপনি যদি আপনার কাছে আমি আবার আসবো, আমি একটু বলি, শেষ করে দিই। তাল গাছের আগায় যদি আপনি উঠতে চান, দ্যার ইজ নো শর্টকাট ওয়ে, তাই না? আপনাকে বেয়েই উঠতে হবে, এটাও ঠিক আছে। এখন আপনাকে এই আর মিড টার্ম যেটা, না, প্রধানমন্ত্রী বলছেন যে পার্লামেন্টে উনি 10 বছরের একটা প্ল্যান দিবেন জ্বালানি সিকিউরিটি, সেটা আমরা দেখি। আর লং টার্মটা হচ্ছে আপনাকে ব্লু ইকোনমি এক্সপ্লোর করতে হবে। এই যে আমি বললাম, শর্ট টার্ম কিছু করেন, মিড টার্ম দেখি প্রধানমন্ত্রী কি বলে জ্বালানি সিকিউরিটির ব্যাপারে, আর লং টার্ম যেটা হচ্ছে সেইটা ব্লু ইকোনমিকে আপনাকে এটাকে ডিসকভার করতে হবে। মিয়ানমার এবং ভারত কিন্তু অলরেডি সমুদ্র ভাগের যে ইন্টারনাল ইস্যুটা আমি আসবো একটু পরে, আপনি আবার ফেরত আসবো আপনার কাছে। তার আগে এখন আমি যাচ্ছি একটু ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।
মাহবুব ভাই যে কথাটা বললো, প্রাথমিকভাবে উনি রাজনৈতিক সংকট তেমন একটা দেখছেন না। জি, এখন সংকটের কথা যদি বলি, আমি রাজনীতিটা আপনার সংকট দেখেন কিনা আপনি বলবেন, উনি আপাতত দেখছেন না। বাট অর্থনীতিকটা বড় সংকট, নাকি আইন শৃঙ্খলাটা বড় সংকট, নাকি এই যে কথাগুলো বললো যে আপনি অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন, আপনি নির্বাচনী ইশতেহারে এমনটা বলা উচিত ছিল কিনা এই ক্ষমতায় আসার আগে, এই সব কিছু মিলিয়ে আপনি কিভাবে দেখবেন বিষয়টা? না দেখেন, এখানে আসলে আমরা পলিটিক্যাল যারা উচ্চ পর্যায়ে যারা আছে, ইনক্লুডিং প্রধানমন্ত্রী, আমরা কিন্তু ওই আগের জামানার যে সিনারিও সেটা কিন্তু দেখছি না, যে আসার পরেই সব কিছু বিগত সরকারের আমলে চাপাই দেওয়া, যে অমুক সরকার এটা করে গেছে বা অমুক সরকার ধ্বংস করে গেছে ইত্যাদি ইত্যাদি। এগুলা কিন্তু আমরা প্রধানমন্ত্রীর মুখ থেকে এভাবে আমরা শুনছি না, বাট যেটাকে আমরা বলতে পারি গিবতও বলতে পারি, অথবা বলতে পারি দোষ চাপানো। কিন্তু দেখেন, এটা অটোমেটিক আমাদের কিন্তু একদম কমন একটা সেন্স, যে বিগত 17 বছর বাংলাদেশ কিসের মধ্যে দিয়ে গেছে। এখন একটা দেশকে এমন পর্যায়ে ক্ষতবিক্ষত করা হয়েছে এমনভাবে যে এই দেশটা সেরে উঠতে সময় লাগবে। গভর্নমেন্ট আসছে, গভর্নমেন্ট এসে অলরেডি 6 মাস গেছে। এই 6 মাসের মধ্যে কিন্তু বেশ অনেক কিছু প্ল্যান নিয়েছে। দেখেন, এমন একটা সময় তারা টেক ওভার করলো এই গভর্নমেন্ট, যে শুরুতে একটা তেল সংকটের মধ্যে পড়লো। সংকট যে নাই আমি বলবো না, কিন্তু এই সংকটগুলা নিজেদের কারণে কি এই সংকটগুলা সংকট তখনই বলা হবে যে এই গভর্নমেন্টের ক্রিয়েট, যখন তারা ফেল করেছে, তাদের দ্বারাই এই সংকটগুলো সৃষ্ট হয়েছে। আসলে আমরা এই 6 মাসে কিন্তু তাদের দ্বারা কোনো সৃষ্ট সংকট আমি দেখছি না। দেখেন, এই তেলের সংকটটা তো আমরা সবাই জানি যে আপনার আমেরিকা ইরান যুদ্ধের কারণে যে তেলের সংকটটা আসার পরপরই ফেস করেছে। তারপরে আমরা আবার এখন দেখছি যে আরও কিছু সংকট আছে। আপনি শুরুতেই বললেন যে আইন শৃঙ্খলার অবনতি। হ্যাঁ, অ্যাডমিটেডলি আইন শৃঙ্খলার অবনতি কিন্তু ঘটেছে, এটাও একটা সংকট, অবশ্যই দেশের জন্য এটা এক সংকট। এবং স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সালাউদ্দিন সাহেব নিজে কিন্তু স্বীকার করেছিলেন আর কি পার্লামেন্টে, যে হ্যাঁ, আমরা অ্যাডমিটেডলি ইট ইজ মাই কনফেশন, আওয়ার কনফেশন, যে হ্যাঁ, আমাদের এখানে বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। আপনাদের পক্ষ থেকে বলা হয়েছিল নির্বাচনের আগে যে নির্বাচন হয়ে গেলেই সমস্ত সংকট দূর হয়ে না 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 না, এটা আপনাদের যিনি প্রেসিডেন্ট হবেন কালকে উনি বলছেন যে নির্বাচনের আর কোনো সংকট থাকবে না। কিসের বেসিসে? দেখেন, নির্বাচন হলে সংকট থাকবে না বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে নির্বাচন প্রক্রিয়ায়। দেখেন, আগে দেখেছি যে দিনের ভোট রাত্রে হয়ে গেছে, আমি দামি নির্বাচন হয়েছে, তাই না? সবকিছু ছিল একনায়কতন্ত্র, তাদের ইচ্ছা মতো করেছে। এখন দেখেন, যেটা বলা হয়েছে নির্বাচন যখন হবে সুষ্ঠুভাবে, তারপর একটা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে। সেই প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়েছে। ইন এ সেন্স, যে কথাটা বলা হয়েছে যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে, এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সংকটগুলো আছে, দেশের এখন যে প্রেজেন্ট সংকটগুলো আছে, এই সংকট ছাড়াও ইন ফিউচারে যে সংকটগুলো আসবে, সেগুলো সংকটগুলো কিভাবে আপনার সমাধান করা যায়, এটা একটা গণতান্ত্রিক সরকার যখন আসবে সেটা সুষ্ঠুভাবে আপনার টেক ওভার করা সম্ভব হবে। এবং ওনারা যেভাবে কাজ করে যাচ্ছে, আমি মনে করি যে হ্যাঁ, দেখেন, অ্যাডমিটেডলি অবশ্যই এখানে জ্বালানি খাতের এখন সংকট দেখা দিচ্ছে। তো এটার জন্য বেশ কিছু পলিসি তাদেরকে করতে হবে। এখন থেকে এমন কিছু পলিসি করতে হবে জানি ইন ফিউচারে যদি না হয়, ওনারা যদি এই পলিসি গ্রহণ করে ইন ফিউচারে দেখা যায় যে এই সংকট থেকে গেছে, তখন তাদেরকে দোষ দিতে হবে। ওনারা আসার সাথে সাথে যে সংকটগুলো তৈরি হয়েছে, যেগুলো তাদের কারণে না, সেগুলোকে তাদেরকে দোষ দিলে হবে না। তবে অবশ্যই আমাদের সাধারণ জনগণ হিসেবে কাম্য যে সংকটগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেগুলো যেন অবশ্যই সমাধান হয়। আরও কিছু সংকট আছে, আপনি শুরুতে যেটা বললেন যে আমাদের অর্থনৈতিক কিছু সংকট আছে। মুদ্রাস্ফীতি হার, বাংলাদেশে এখন মুদ্রাস্ফীতির হার 8.32%। আমি যদি ভারতের দিকে যাই, ভারতের মুদ্রাস্ফীতির হার হচ্ছে 4.45। পাকিস্তানে যদি যাই 9.20, বাংলাদেশ থেকে কিন্তু বেশি। শ্রীলঙ্কা কিন্তু 7.30। তো এই যে মুদ্রাস্ফীতির একটা সংকট আছে, তো এই অর্থনৈতিক অবস্থাটাও মানে কোন পজিশনে এসে এই গভর্নমেন্ট টেক ওভার করেছে, সেটাকেও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। তো দেখা যাক সামনে কি হয়, এই সংকটগুলো কতটুকু ওভারকাম করতে পারে, সেটা আমাদেরকে সামনে সময় দিতে হবে, দেখতে হবে। হানিমুন পিরিয়ডটা কি? হানিমুন পিরিয়ডটা হচ্ছে এনি ভেঞ্চার, বিট ম্যারেজ অর এনিথিং, মানে যতক্ষণ না পর্যন্ত ক্রিটিক্যাল ভিউজ আসতেছে ততক্ষণ পর্যন্ত এটা হানিমুন পিরিয়ড, ঠিক আছে? বিয়েতেও যে কোনো জায়গায়। তো আমরা ক্রিটিক্যাল ভিউজ দেওয়া শুরু করব। হ্যাঁ, দেখেন, গ্রাফটা আমরা দেখব। আমি কি প্রথম রাউন্ডে বললাম যে তাল গাছের আগায় উঠতে গেলে কোনো শর্টকাট রাস্তা নাই। ওকে, ফাইন, কোনো শর্টকাট নাই। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে তৈলাক্ত বাসে
আপনার বানরের বেয়ে উঠা যদি হয়, মানে 2 ফুট উঠে আবার যদি 1 ফুট নেমে যায়, অথবা 2 ফুট উঠে তৈলাক্ত বার যেহেতু নেমে যায়, তাইলে কিন্তু ডেস্টিনেশনে যাওয়া কঠিন হয়ে যাবে। এবং দেখেন, এই যে মব কেন বলতেছি কথাগুলো, গ্রাফটার কথা কেন বলতেছি, গ্রাফটা কিন্তু নিম্নগামী, গ্রাফটা ঊর্ধ্বগামী না। গ্রাফটা যদি ঊর্ধ্বগামী হইতো তাইলে আই ওন্ট মাইন্ড, ওকে ফাইন, গ্র্যাজুয়ালি হচ্ছে না। এখন কি গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ড না গ্র্যাজুয়ালি আপওয়ার্ড, সেটা আমরা দেখি। যেমন ধরেন মব, না মব, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী একদম প্রথম দিকে বললেন নো মব, নো মোর মব, ওকে। অথচ আপনি সমাজের দিকে তাকালে দেখেন একটা জিনিস, আমাদের মন্ত্রীদের মুখের কথা এক আর মাঠের বাস্তবতা কিন্তু আর এক। আপনি যদি মাঠের দিকে তাকান দেখবেন ইউনূস আমলের চাইতে মব কমে নাই, ঠিক আছে। একদম লেটেস্ট 2টা ঘটনা বলি আপনাকে। কিশোরগঞ্জে আপনার একটা কনসার্টের আয়োজন করা হয়েছিল, এবং আপনার যে মানে ইসলামিস্টরা বা অথবা জেহাদিরা তারা ডিসিকে কমপ্লেন করার পরে এই কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি কি শুনতেছেন? খুবই কিন্তু একটা বার্নিং কোশ্চেন। কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে থ্রেট করার পরে। আই এম শিওর, মানে এই খবর যদি জাইমা রহমান জানেন তাহলে তার বাবার প্রতি তার অভিমান হবে, কারণ শি ইজ ওয়েস্টার্নাইজড গার্ল লেডি। কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতে আপনার পুলিশের অনুষ্ঠান, সেইখানে আপনার মব হয়েছে, পরে অবশ্য পুলিশ তাদেরকে ইয়ে করছে, বুঝেন, পুলিশের অনুষ্ঠানে মব হয়েছে, কারণ ওখানে গান হচ্ছিল, ঠিক আছে। আপনার এই কি বলে যে কত ঘটনা, ফেসবুক খুললে আপনি কোনো না কোনো একটা মন খারাপ করা মব বা মন খারাপ করা দৃশ্য দেখতে পারবেন ফেসবুক খুললেই, মানে একাধিক পাবেন, ইফ নট মানে 2-3টা পাবেন। পুলিশের অনুষ্ঠানে যদি মব হয়, সেই মব তো সাধারণ কোনো লোকে করে না, কারা করে? হ্যাঁ, যেই করুক, আপনি ওইটা তো তাদের গানের অনুষ্ঠানে গিয়ে মব করছে, এবং পুলিশ অবশ্য পরে কি বলে স্ট্রাইক ব্যাক করছে, সেটা অবশ্য করছে সেটা। এবং দেখেন, ধর্ষণের মামলা করছে বলে তার বাবাকে খুন করে কুপিয়ে মেরে ফেলা হয়েছে। 15 বছরের কিশোরকে মেরে শহীদ মিনারে ঝুলিয়ে রাখা হয়েছে। ইউনোর পদত্যাগের দাবিতে ইউনো অফিসে মব হয়েছে, আদালতে মব হয়েছে, আদালতে বোমা ফাটছে। কি কারণ? হয় জামিন প্রত্যাখ্যান করছে অথবা জামিন দিছে। আই এম নট শিওর কোনটা হয়েছে, দুইটার একটা হবে। তো এখন এই যে মব চলতেছে না, যদি এমন হইতো যে আগের তুলনায় রেশিওতে আপনার মবের পরিমাণ কমতেছে, তাহলে আমরা বুঝতাম যে আচ্ছা ঠিক আছে, ধীরে ধীরে ওই যে উৎপাদনের ক্রমহ্রাসমান বিধি আছে, যেটা কি কারণে মব হতে দিচ্ছে। যারা মবিস্ট তাদেরকে কি সরকার চেনে না, বা আইন শৃঙ্খলা বাহিনী চেনে না, গোয়েন্দারা চিনে না? কোনো মবিস্টকে কি আপনার আইনের আওতায় আনা হয়েছে? নো মবিস্ট ইজ টেকেন ইনটু টাস্ক। বরং মাহাদি নামের যে ছেলেটা, যে ওই যে পুলিশ হত্যা করছিল নাকি, মাহাদি বোধহয় নাম, তাকে অ্যারেস্ট করার পরে কয়েক ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আবারও ছেড়ে দিয়েছেন? তাই তো দেখলাম। তার মানে আমরা দেখতেছি যে, আমি একটা কথা প্রায় বলতাম, সেটা হচ্ছে যে অপশক্তিকে দমন করলে গণতন্ত্রের কোনো ক্ষতি হয় না, বরং গণতন্ত্র আরো শক্তিশালী হয়। একটা ধারণা আছে যে পুলিশ অ্যাকশনে গেলে বোধহয় এটা গণতন্ত্র নষ্ট হয়ে গেল, গণতন্ত্রের সতীত্ব চলে গেল। তা না, পুলিশ কোথায় স্ট্রাইক করতেছে, এটা কি অপশক্তিকে না শুভশক্তিকে? যদি অপশক্তিকে হয় তাহলে এটা গণতন্ত্রের জন্য কোনো ক্ষতিকারক না। এখন আমরা দেখতেছি যে সবাইকে আমরা চিনি, কে কে কি করতেছে না করতেছে আমরা চিনি, কিন্তু কাউকে আইনের আওতায় আনা হচ্ছে না। তার মানেটা কি এই যে ওই যে মানে গ্রাম দেশে একটা কথা আছে যে আল্লাহর ষাঁড় ছেড়ে দিছি, ষাঁড়। হ্যাঁ, আমি আসবো আপনার কাছে। আমি একটু মাহফুজুর রহমান মিলন আপনার কাছে যাচ্ছি। মাহবুব কামাল যে কথাটা বলল যে মাহাদি আমিনরে গ্রেফতার করলো আবার ছেড়ে দিল, এটা কি মাহাদি ওই যে হবিগঞ্জের যে বৈষম্য বিরোধী, এটা কিন্তু আমি মানে নেটে দেখছি, এটা সত্য নাও হইতে পারে। আচ্ছা, যাই হোক, ধরা যাক তাকে ধরে নিছে এবং তাকে কোনো একটা মামলা আটকাইলো, সেটা এক জিনিস, আবার তাকে ছেড়ে দিল,
যদি তাকে গ্রেপ্তার করে রেখে দেয় তাহলে কি জুলাই চেতনার বিরুদ্ধের অ্যাকশন কিনা এটা? না, আর না, যদি এটা- ছেড়ে দেয় তাহলে জুলাইয়ের পক্ষে কিনা? এবং জুলাইয়ের আন্দোলন অন্যতম দাবি যে ছিল রাষ্ট্র সংস্কার, সেখান থেকে যদি আমরা কম্পেয়ার করি তা আমরা কোথায় আছি? না দেখুন, সবকিছুই যদি আমরা আসলে এই জুলাই নিয়ে আসি, এটা কিন্তু আসলে সঠিক না। ঠিক আছে, এখন জুলাই আন্দোলন যারা করেছে তারা যদি কোনো অন্যায় করে তাদেরকে কি ছেড়ে দেওয়া হবে? তারা যদি কোনো অপরাধ করে তাদেরকে কি ছেড়ে দেওয়া হবে? অবশ্যই না। তার বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, অবশ্যই তার নামে অ্যাকশন হওয়া উচিত, তার নামে মামলা হওয়া উচিত। যদি তাকে জিজ্ঞাসাবাদ করে যদি তার নামে কোনো কিছু না পাওয়া যায়, তাকে ছেড়ে দেওয়া উচিত। তার নামে হয়তো সুনির্দিষ্ট কোনো কিছু পায়নি, এই জন্য ছেড়ে দিয়েছে। মানে আসলে হয়ে গেছে কি আমাদের এখানে একটা একটু বলি জি, বলেন। এটা সে পুলিশের সাথে আপনার একটা ক্ল্যাশে গেছে। Clash এ হ্যাঁ। গেছে। এখন আইন শৃঙ্খলা বাহিনীকে যদি আপনি চ্যালেঞ্জ করেন, এখন একটা কমন প্র্যাকটিস হয়ে গেছে পুলিশের সাথে বাকবিতণ্ডা জড়ানো এবং পুলিশকে মানে হেনস্থা করার একটা ইয়ে চলতেছে। এইটা আপনি তো আইন শৃঙ্খলা বাহিনীকে তার কাজ করতে দিবেন, তাই না? অবশ্যই। তাহলে সেইটাই তো একটা অপরাধ। এক। দুই নম্বর হচ্ছে আপনি যদি তাকে ছেড়েই দেন তাহলে ধরলেন কেন? তাই না? এখন কথাটা হচ্ছে যে আমরা তো দেখছি হ্যাঁ, উদ্ভট এখন আচরণ ছিল। জুলাই যোদ্ধা হিসাবে হি হ্যাজ এ পাস মানে গ্লোরি অফ রাইট, সেটা অস্বীকার করা হচ্ছে অস্বীকার, না। কিন্তু তাই বলে সে এখন যা খুশি তাই করবে, সেটাও মেনে এটা নেওয়া তো যায় হয় না। না, তাই না? আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে এইভাবে তো আপনি ইয়ে করতে পারেন না, কি বলে চ্যালেঞ্জ করতে পারেন না, এবং তাই না? না, তো আইন এটা- শৃঙ্খলা বাহিনীর সমস্যাটা কোথায়, তার দুর্বলতাটা কোথায়? এই যে শুনেন, শুধু ওই জুলাই যোদ্ধা না, এমনিও তারা নানান জায়গায় আমি মুখোমুখি বলছি- হচ্ছে। আমি বলছি কেন এটা একটা এটা কেন? এটা একটা ব্যাপার আছে। ব্যাপারটা হলো এরকম, সরকার কাউকে খেপাইতে চাচ্ছে না, ঠিক আছে? এই সরকার একটা পলিটিক্স অফ অ্যাপিজমেন্ট নিছে। কোনো অপরাধীকে, এইটা আপনার কি বলে ফিজিক্যাল আক্রমণের অপরাধ হোক কিংবা মৌখিক ইয়ে হোক, কাউকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে না। এবং আমার কাছে মনে হচ্ছে যে সরকার সবসময় একটা ভয়ে আছে যে এইটা কোনো অ্যাকশনে গেলে না আবার আন্দোলন শুরু হয়। এবং আমি তো এটা বলতেছি যে এই যে তারেক রহমান যে ইন্ডিয়া যাচ্ছেন না, এইটা নাহিদ ইসলামের সেই মানে কি বলে যে তার সেই এটা এই প্রসঙ্গটা আমি হুমকির আসবো, কারণে। এই প্রসঙ্গ ইন্ডিয়ার প্রসঙ্গটা আমি আসবো। সব কিছুকেই সরকার মেনে নিচ্ছে, এইটা কোনো অ্যাসার্টিভ গভর্নমেন্টের লক্ষণ হইতে পারে না। রাইট, তার আগে আমি একটু না, এটার সাথে আমি একটু দ্বিমত আমি পোষণ মাহফুজুর করছি আর কি। রহমান আপনার কাছে জি। আসতেছি এইটা নিয়ে, যে ধরেন শব্দ খারাপ হচ্ছে, নিয়ম কানুন মানছে না, পুলিশের সাথে মুখোমুখি হচ্ছে, সবটার জন্য কিন্তু আইন শৃঙ্খলা থাকার কথা। হ্যাঁ। কেউ যদি রাজনৈতিক মঞ্চটা গালাগালি করে, সেটার জন্য তো আইনি বিধান থাকার কথা। হ্যাঁ। তা আইনি বিধান যদি থাকে, তাতে যদি বাজে শব্দ প্রয়োগ করলে তাকে আইনের আওতায় কেন নেওয়া হচ্ছে না? কিন্তু বাজে শব্দ প্রয়োগের কারণে তার উপর আবার মব আসতেছে, সেখানেই বা আইনি ব্যবস্থা হচ্ছে না কেন? বিষয়টা কি? আপনার দুর্বলতাটা না কোথায়? দেখেন, এখানে বাজে শব্দ যেটা কিছুদিন আগে যে ঘটনাগুলো ঘটলো আর কি, আপনার সিলেটে হবিগঞ্জে যে এনসিপির যে আপনার তাদের যে অনুষ্ঠান ছিল আর কি, সেই অনুষ্ঠানে দেখা গেছে যে আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি তার বক্তৃতায় এমন কিছু বলেছে যে বক্তৃতাগুলোর মাধ্যমে একটা দল যারা করে আর কি, ধরেন বিএনপি যারা করছে আর কি, বিএনপির হাইকমান্ডের প্রতি বা প্রধানমন্ত্রী বা তাদের চেয়ারম্যানের প্রতি যে ভালোবাসা, সেটা তাদের যদি অনুভূতিতে আঘাত লাগে আর কি, তারা তো নিজেদেরকে আর কন্ট্রোল করে রাখতে পারে না। দেখেন ওরা যখন শেষ করলো, তারপর তাদের গাড়ি ভাঙচুর করা হলো। এটা কি প্রধানমন্ত্রী বলে দিয়েছে যাও তোমরা গাড়ি ভাঙচুর করো? অবশ্যই না। এটা তারা তাদের অনুভূতি থেকে করেছে। ওকে, এখন উনি আমার সহ আলোচক যে কথাটা বললো আর কি, যে ছেড়ে দেওয়া হচ্ছে বা এভাবে সবকিছু মেনে নেওয়া হচ্ছে, ব্যাপারগুলো কিন্তু তা না। আগের যে টার্মের যে গভর্নমেন্টগুলো ছিল, ঠিক আছে, দেখেন এটা যদি আপনার আওয়ামী লীগের আমল হতো তাহলে কি করা হতো, এই অলরেডি কিন্তু মামলার পর মামলা হয়ে যেত। মামলার পর মামলা, বিরোধী দলের প্রতি মামলার পর মামলা, এটা তো আমাদের দেশে কমন কালচার। কিন্তু এই মামলার পর মামলা কি হচ্ছে, বিরোধী দল এত কিছু বলে যাচ্ছে, ওপেনলি বলে যাচ্ছে, কিন্তু তার নামে কি কোনো মামলা করা হচ্ছে না, বা না, কোনো কিছু করা বিষয়গুলো হচ্ছে? যদি মামলা হওয়ার মতো আইনি বিষয় এখানে থাকে, একটা বলি, তাহলে হবে না কেন? না, মামলা দুইটাই- করতে পারতো, আমি বলি, কিন্তু- একটু শুনেন, দুইটাই ইকুয়ালি ব্যাড। মামলার পর মামলা হওয়াটা যেমন খারাপ, Of course. আবার অপরাধ তাহলে তো আবার সে ফ্যাসিস্ট আমলই হয়ে যেত আর কি। তাই না? এটা Right. যেরকম খারাপ, আবার অপরাধ করলে মামলা না হওয়া
সেটাও একই রকম অপরাধ। Right. তো আপনি এখন দেখেন এই যে অপরাধগুলো করছে এগুলো তো পলিটিক্যাল স্টেটমেন্ট, ঠিক আছে? এখন এই পলিটিক্যাল অপরাধ না, political statement। অপরাধ যদি পার্সোনালি এভাবে যদি শব্দচয়ন যদি খারাপ করা হয়, ওকে, তাহলে তো আসলে এটা মানহানির মামলাও হতে পারে আর কি, তাই না? কিন্তু আসলে দেখেন যে দেশের প্রধানমন্ত্রী এতটা সোভার, এত সুন্দর করে কথা বলে, এতটা জেন্টেল, উনি কিন্তু এই কথাগুলো নিয়ে যদি রিয়্যাক্ট করতো আর কি, আমার মনে হয় রাজনীতিতে আরো বিশৃঙ্খলা দেখা দিত, আগের সিনারিও শুরু হতো। তো উনি আসলে ওনার সহিষ্ণুতার এটা হচ্ছে প্রকাশ আর কি, আমি বলবো আর কি। প্রধানমন্ত্রীর হ্যাঁ, এটা আমি আই ডু এডমিট যে প্রধানমন্ত্রী ধৈর্যশীল, সবই ঠিক আছে। Right. কিন্তু আপনার কাছে যেটা আমি জানতে চাই, এই যে বাজে শব্দ প্রয়োগ, হিলদি ওয়ার্ড যাকে বলে আইনের ভাষায়, আপনার মতে কয়জনের পাইছেন? নাসিরুদ্দিন পাটোয়ারির পাইছেন আপনাদের মতো, আছে। আর কার কার পেয়েছেন? না, দু চারটে এখানে নাম দেখেন, বলেন তো। না এখানে যে আপনার বিভিন্ন ধরনের যে না আর কেউ নাই নাকি শুধু নাসিরুদ্দিন? না, নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপির অনেক মানে পলিটিক্যাল নেতারাই তো বলছে। নাসিরুদ্দিন তারপর, পাটোয়ারি আপনার, এনসিপির, আর কেউ না? তো এগুলা আসলে কাম্য না। তো আসলে পলিটিক্যাল যে পার্টিগুলা, আবার এটাও ঠিক, আগের বিরোধী দল বর্তমান বিরোধী দলের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। আমি বলবো দেখেন, বর্তমান যে বিরোধী দল পেয়েছেন, এই পার্লামেন্টে কিন্তু একটা ফ্রুটফুল ডিবেট হচ্ছে। এরকম বিরোধী দল, আমি বলবো যে বিরোধী দল থাকাও ভালো। একটা ফ্রুটফুল ডিবেট যদি না হয়, সরকারের যদি সমালোচনা না হয়, তাহলে কিন্তু সরকার আবার ওই একনায়তন্ত্রে পরিণত হবে আর কি। যদিও আমি বিলিভ করি এই সরকার সেরকম হবে না আর কি। তবে যৌক্তিক সমালোচনা হতে হবে, যৌক্তিক কথাবার্তা হতে হবে, কি এমন কোনো কিছু করা না যেটা আসলে দেশের জন্য খারাপ। আমি পার্লামেন্টে বসে যৌক্তিক সমালোচনা করছি, আবার পার্লামেন্টের বাইরে যে এমন কিছু শব্দ চয়ন করছি, অথবা আমরা নিজেরা করছি না, আমার দলের নেতাকর্মীরা করছে, সেটাও আসলে করতে দেওয়াটা উচিত বলে আমি মনে করি না আর কি। আর দেখেন এখানে আমাদের আরও কিছু সংকটের কথা আপনি বললেন, আমার সমালোচক বলেছে, ওনার সাথে আমি একমত যে অভ্যন্তরীণ যে সংকট, রাজনৈতিক যে সংকট, সেটা কিছুটা আছে। হয়তো আপনার ধরেন হচ্ছে যে জুলাই সনদ নিয়ে বেশ কিছু ডিবেট আছে, কিন্তু আমি মনে করি জুলাই সনদ নিয়ে এই ডিবেটগুলো কিন্তু এক পর্যায়ে থাকবে না। আমরা ইতিমধ্যে দেখেছি যে আপনার সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি হয়েছে। এই বিশেষ কমিটিতে 17 জন মেম্বার হওয়ার কথা ছিল, 5 জন বিরোধী দল থেকে দেওয়ার কথা ছিল, 5 জন বিরোধী দল থেকে কিন্তু দেয়নি, কিন্তু 12 জন আছে। 12 জনের মধ্যে অনেকেই আবার আইন বিষয়ে অভিজ্ঞ, এবং তারা কিন্তু বলেছে যে জুলাই সনদের যে ম্যান্ডেটগুলো আছে, যে ঐক্যমত ছিল আর কি, যে 84টা পয়েন্ট ছিল, এগুলা সবকিছু কিন্তু আপনার এই সংশোধনের মাধ্যমে ইনক্লুড করা হবে। কিন্তু বিরোধী দল পড়ে আছে কি ওই সংস্কার শব্দটা নিয়ে আর কি। তো সংস্কার তো হয় না আসলে, সংবিধানের যা কিছু হয় এই সংশোধনীর মাধ্যমে কিন্তু সংস্কারগুলো হয়ে থাকে। অতীতে 17টা সংশোধনী হয়েছে, এখন যে সংস্কার আর সংশোধন কি একই বিষয়? দেখেন আসলে তো সংশোধনের মাধ্যমে কিন্তু এই সংস্কারটা হয়। আমি বিভিন্ন জায়গায় কিন্তু এই একটা জিনিস বলি বারবার, যে দেখেন আমাদের সংস্কার শব্দটা কিন্তু আমাদের কনস্টিটিউশনের মধ্যে নাই। আমাদের কনস্টিটিউশনের অনুচ্ছেদ 142-এ যেটা বলেছে যে আপনার এখানে সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন এবং রহিতকরণের মাধ্যমে কি করতে হবে, আপনার সংশোধন করতে হবে। এই সংশোধনের মাধ্যমে কিন্তু কি আমার যে চাওয়া পাওয়াগুলো আছে, সেই চাওয়া পাওয়াগুলো কিন্তু ইনক্লুড হবে। এই যে আমি বারবার বলি যে দেখেন এই যে পঞ্চম যে সংশোধনী হয়েছে, এই পঞ্চম সংশোধনীতে কিন্তু আপনার বহুদলীয় যে রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি, এটাকে কিন্তু অ্যালাউ করা হয়েছে। তাহলে এই যে জামাত যে ডিবেটগুলা করে যে সংস্কার দরকার, ওনারাও তো প্রাণ ফিরে পেয়েছে এই সংশোধনের মাধ্যমেই। 17টা সংশোধন হয়েছে, সংশোধনের মাধ্যমেই তো সংস্কার হবে। কিন্তু ওনাদের কথা হচ্ছে যে না, সংস্কার থাকতে হবে, সংস্কার থাকতে হবে, কিন্তু এই সংশোধনের মাধ্যমে হবে। এবং এই কমিটির যে প্রধান সালাউদ্দিন সাহেব, উনি কিন্তু বারবার বলেছে যে যতগুলা ম্যান্ডেট নেওয়া হয়েছিল জুলাই সনদে, এই জুলাই সনদের সবগুলা ক্লজ কিন্তু তারা অক্ষরে অক্ষরে সব কিছু কিন্তু ইনক্লুড করবে। এখানে যারা পলিটিক্যাল পার্টি আছে, যারা স্টেক হোল্ডার আছে, যারা সাধারণ জনগণ আছে, সবার থেকে কিন্তু মতামতের ভিত্তিতে এই সংশোধনগুলা করা হবে। এই প্রধানমন্ত্রীর পেশেন্সের প্রশংসা করা হলো না, ওকে ফাইন, উনি একটা কি বলে যে চার্মিং একটা অ্যামিয়েবল পার্সোনালিটি এবং ইমেজ উনি দাঁড় করাইছেন, এবং তার পেশেন্স তো প্রশংসারই যোগ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি যেহেতু একটা স্টেটসম্যান, এই পেশেন্স এটার মাত্রা কতটুকু? আমি বলবো দিস ফার অ্যান্ড নট ফার্দার, ওকে? কারণ স্টেটসম্যানের দায়িত্ব হচ্ছে সোসাইটিতে গুড গভর্নেন্স দেওয়া। গুড গভর্নেন্স দিতে গেলে হি মাস্ট ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং। আপনি যদি রাইট অ্যান্ড রং এর মধ্যে ডিস্টিংগুইশ করতে না পারেন,
তাহলে তো আপনি গুড গভর্নেন্স কীভাবে দিবেন? পারবেন না তো দিতে। আপনাকে তো রংটাকে অ্যাড্রেস করতে হবে, তাই না? তাইলে ওই এই যে গুড গভর্নেন্স দেওয়ার স্বার্থেই কিন্তু পেশেন্স যেটা, সেইটা দিস ফার অ্যান্ড নট ফার্দার, কোট আনকোট। ওকে, ওই যে রবীন্দ্রনাথকে ফিরে যায়, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, যেন ঘৃণা তারে তৃণ সমদহে। সুতরাং আমি অন্যায় দেখতেছি, আমি পেশেন্ট, এইটা কোনো গ্লোরি না। ডিসপিউট থাকলে সামনাসামনি বসা যাবে না, বরং ডিসপিউট থাকলেই তো সামনাসামনি বসার প্রয়োজনটা বেশি পড়ে। আমাদের প্রাইম মিনিস্টার যদি দিল্লিতে গিয়ে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারকে বলেন, দেখেন এই প্রতিকূল পরিবেশ আছে, অনুকূল না হইলে দিস ইজ মাই লাস্ট ভিজিট, আই উইল নট কাম ওয়ান্স এগেইন, তুমি বলতে পারতেন, তাই না? বলতে পারেন যে এই না করলে কিন্তু আমি আর আসবো না, আপনার সাথে আর কোনো সম্পর্ক নাই। সেইটা বলার জন্য হলেই তো তার যাওয়া উচিত ছিল, তাই যাওয়া উচিত আমি মনে করি। দেখেন এই যে ডিসপিউট থাকলেও, যে আপনার বড় ধরনের ডিসপিউট থাকলেও কিন্তু আপনার ডিপ্লোমেসিতে আলোচনাটা মানে এটা এসেনশিয়াল। যেমন আমি একেবারে 62 থেকে শুরু করি। 62-তে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে সম্পর্ক ছিল, নানা রকমের ডিসপিউট নিয়ে, কিউবা প্রসঙ্গ নিয়ে ইত্যাদি, তারা কি বসে নাই? কেনেডি এবং ক্রুশ্চেভ বসে নাই? ওই সিচুয়েশনে বসছে। এবং যখন আমেরিকা কিউবাতে আক্রমণের কথা বলছে, সোভিয়েত ইউনিয়ন বলছে নো, ক্রুশ্চেভ বলছে নো, বসছে তো তারা। ইন্ডিয়ার সাথে চায়নার ডিসপিউট আছে না? অরুণাচলে কি হচ্ছে? লাঠালাঠি হচ্ছে না অরুণাচলে? তাহলে ব্রিক্সে কি দুইটা দেশ বসবে না পাশাপাশি? ব্রিক্সে তো দুইটা দেশই সদস্য, তাই না? তাইলে অরুণাচলে যে ডিসপিউট, এইটা কি ব্রিক্সে বসার থেকে বিরত করতে পারতেছে না তো। আমাদের যে অনুকূল বা যে বলা হচ্ছে যে প্রতিকূল পরিবেশ, এই প্রতিকূলটাকে অনুকূল করার জন্য তো যাওয়া দরকার। দেখেন এই যে ডিপ্লোমেসিতে কিছু কথা আছে, কিছু বেসিক কিছু গাইডলাইন আছে ডিপ্লোমেসির। যেমন একটা আছে, কোয়াইট ডিপ্লোমেসি ইজ ফার মোর ইফেক্টিভ দ্যান ড্রামা। ঠিক আছে, শান্ত ডিপ্লোমেসিটা বেশি ইফেক্টিভ ড্রামার চাইতে। আমাদের কিন্তু দুই দেশের মধ্যে ড্রামা হচ্ছে বেশি, কোনো কোয়াইট ডিপ্লোমেসি হচ্ছে না। তারপরে ধরেন একটা আছে যে ডিপ্লোমেসি কি, মাইন ইজ মাইন, ইয়োর্স ইজ নেগোশিয়েবল। ঠিক আছে, আমার যে এজেন্ডা, এইটা আমার এজেন্ডাই, তোমার এজেন্ডাটা হচ্ছে নেগোশিয়েবল। তোমার এজেন্ডা নিয়ে আমি নেগোশিয়েট করব, আমারটাতে আমি স্টিক করব। তো ঠিক আছে, এই গভর্নমেন্টের যে সমস্ত এজেন্ডা আছে, মাইন ইজ মাইন, আমরা স্টিক করব। এখন তোমার যেগুলি আছে সেগুলো নেগোশিয়েট করি। এই নেগোশিয়েট করার জন্য তো যাওয়া উচিত, তাই না? ফলে এই যে কেন প্রধান, দেখেন ওইখানে নাকি আমি শুনছি যে ওখানে নাকি হোটেল পর্যন্ত বুক করা ছিল, এভরিথিং। হঠাৎ করে বলা হচ্ছে যে উনি যাবেন না। এবং আমি ধারণা করি এইটা মানে এই হোটেল বুকিংটা ছিল কি মানে আমাদের গেস্ট কোনো সম্মতি দেওয়া হয়েছিল যে যাব, ওই ধরনের কিছু? না, ওরা অ্যাসিউম করছে যে আসতেছে। আচ্ছা, অ্যাসিউম করছে করে এরকম আমি শুনছি, এটা মিথ্যা হইতে পারে। আমি আপনার কাছে আবার আসবো এই বিষয়টা নিয়ে। আমি শেষ করবেন না? আচ্ছা বলুন। তো এখন হঠাৎ করে আমি ধারণা করি তারেক রহমান যে সিদ্ধান্তটা পরিবর্তন করলেন, মানে পরিবর্তন তো না, এই যে সিদ্ধান্ত যে নিলেন না, এইটা বোধহয় আন্দোলনের ভয়ে। যেহেতু এনসিপি যে চিফ নাহিদ ইসলাম, উনি থ্রেট করছেন যে গেলে এই হবে সেই হবে, জামাতও চায় না। তাছাড়া এইখানে বাই অ্যান্ড লার্জ আমাদের দেশের মানুষ অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টে। সুতরাং মানে এনসিপি এবং জামাত যদি আন্দোলন শুরু করে, অ্যান্টি ইন্ডিয়ান যারা আছে তারা এই আন্দোলনে যোগ দিবে, একটা বড় ধরনের সিচুয়েশন তৈরি হবে। হ্যাঁ, ফলে এই মূল কারণটা বোধহয় এইটা। তা না হলে উনি তো বুদ্ধিমান, তাই না? হি ইজ ইন্টেলিজেন্ট। তো উনি এই বুদ্ধিমান, কেন উনি যাবেন না? কারণ ওখানে তো যাওয়াটা খুবই প্রয়োজন। কারণ ইন্ডিয়ার সাথে তো আমাদের দ্বিপাক্ষিক অনেক ব্যাপার আছে, হ্যাঁ, দেওয়া নেওয়ার অনেক ব্যাপার আছে না? একটা সমমর্যাদার ভিত্তিতে কিভাবে তাদের কাছ থেকে আদায় করা যায়, হ্যাঁ, এইটার তো চেষ্টা তো থাকতে হবে। এই যেমন ধরুন ডিজেল না, এই যে আসামের যে রিফাইনারি, এটা আমাদের অতি কাছে। আমি আসবো আপনার কাছে, আমি মাহফুজুর রহমান মিলন, আপনাকে যেটা প্রশ্ন করতে চাই,
মাহবুব কামাল যে কথাগুলো বলল যে ডিসপিউট থাকলেও আপনি যদি টকিং টার্ম বা সিটিং টুগেদার এগুলো যদি বন্ধ করে দেন তাহলে সেটা আরও বেশি ত্বরান্বিত হতে পারে। ডিসপিউট থাকলেও বসা উচিত। একই পাশাপাশি আপনাকে যে প্রশ্নটা করব, এখন এই মুহূর্তে আমাদের প্রধানমন্ত্রীর তরফ থেকে বা রাষ্ট্রের তরফ থেকে যে বার্তাটা আমরা পাইলাম যে শেখ হাসিনাকে আগে ফেরত দিতে হবে, তারপরে যাওয়ার বিষয় চিন্তা করা, অর্থাৎ দুই দেশের মধ্যে সম্পর্কের সবচেয়ে বড় সমস্যা কি এই মুহূর্তে শেখ হাসিনা নাকি বৃহত্তর কোনো কৌশলগত মত পার্থক্য, পাশাপাশি ডিসপিউট থাকলে বসা উচিত, যেটা আপনি কি বলবেন? যে প্রথমতই আমি আসলে আমার সমালোচকের সাথে দ্বিমত পোষণ করছি আর কি। উনি যে কথাটা বলেছে যে মানে ওনার কথা শুনে মনে হচ্ছে যে ওনাকে ইচ্ছা করে উনি যেতে চাচ্ছে না, বা তাকে ঠেলা হচ্ছে উনি যাবে না, বা উনি বলেছে আর যাব না, বা আমি তার সাথে আড়ি নিয়েছি আর কথা বলবো না। বিষয়গুলো তো তা না। ভারত একটা প্রতিবেশী দেশ, অবশ্যই ভারতের সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকতে হবে। এখানে আমার সমালোচক যতগুলাই কথা বললো সব কিন্তু বোধহয় দিয়ে বলেছে আর কি, ঠিক আছে। সো আমার মনে হয় আসলে এক্স্যাক্ট তথ্য থাকলেই সেক্ষেত্রে বলা উচিত, তাছাড়া আমার মনে হয় বলা উচিত না। এখন এনসিপি জামাতের ভয়ে প্রধানমন্ত্রী যাবে না, এটা আসলে আমার কাছে হাস্যকর মনে হয়েছে আর কি। তো এখানে প্রতিটা দেশে যখন একটা দেশে ভিজিটে যাওয়া হয় তখন এই ভিজিটে যাওয়ার সময় অনেক প্ল্যান থাকে, ওই প্ল্যানগুলো অনুযায়ী কিন্তু একটা দেশে আপনার ভিজিট করতে হয়। এটা তো আসলে যেন তেন পার্সন যাচ্ছেন, একটা দেশের প্রধানমন্ত্রী যাবে, ওই দেশের প্রধানমন্ত্রীও ফ্রি আছে কিনা সেটাও দেখতে হবে। সব কিছু অ্যাকোমোডেট করে কিন্তু একটা দেশে যাওয়া হয়। আবার দেখেন এখানে কিন্তু অবভিয়াসলি যেহেতু আমরা জানি যে বিগত সরকারের ফ্যাসিস্টের যে জনক ছিল আর কি, সেই এখন ইন্ডিয়াতে আছে, ভারতে আছে, সেটাও একটা অবশ্যই ইস্যু। এটা তো একটা সাধারণ সেন্টিমেন্ট, এটা তো শুধু প্রধানমন্ত্রীর সেন্টিমেন্ট না, এটা সাধারণ মানুষের সেন্টিমেন্ট। দেখেন 2013 সালে কিন্তু আপনার বন্দি প্রত্যাবর্তন চুক্তি হয়েছিল ভারতের সাথে, এবং এই শেখ হাসিনা কিন্তু ওই সময় এই প্রত্যাবর্তন চুক্তি করেছিল। তো এই প্রত্যাবর্তন চুক্তির কিছু ব্যাপার আছে। আমরা জানি যে হাদির হত্যাকাণ্ড হয়েছিল, সেই হাদির হত্যাকাণ্ডের যে অভিযুক্ত ঘাতক তাকেও ওখানে ধরা হয়েছে। তো বেশ কিছু ইস্যু কিন্তু অ্যারাইজ করেছে আর কি। সো এই দেশে দুইটা দেশের পলিটিক্যাল বর্তমান অবস্থা, দুইটা দেশের প্রধানমন্ত্রীর অ্যাভেলেবিলিটি এবং একটা এক্স্যাক্ট সময়, সব কিছু ভেবে কিন্তু একটা দেশে যেতে হবে। আবার দেখেন প্রধানমন্ত্রী যে বসে আছে অন্য দেশের সাথে যে সম্পর্ক করার চেষ্টা করছে না তাও তো না। প্রধানমন্ত্রী আমরা দেখেছি মালয়েশিয়া গেছে জুনে, আপনার হচ্ছে চীনে গেছে, উনি তো বলেনি বা কেউ তো বলেনি যে আমরা ভারতে যাবই না, ঠিক আছে। সেটা তো তাদের মধ্যে আসলে এটা ভারত এবং চীন দুই এশিয়ার পরাশক্তি আর কি, এবং তাদের মধ্যে কৌশলগত এবং অর্থনৈতিক বেশ কিছু দ্বিপাক্ষিক তাদের মধ্যে সমঝোতা বলেন, সমঝোতা না বলেন, সব কিছু তাদের মধ্যে আছে আর কি। এবং তাদের মধ্যে যে আমরা জানি যে হিমালয়ের সীমান্ত নিয়েও তাদের মধ্যে বেশ কিছু ডিসপিউট আছে আর কি। তো এটার মধ্যে বাংলাদেশ আসলে এমন একটা জায়গায় আছে, অবভিয়াসলি ভারত একদম প্রতিবেশী, চীনে গেছে, চীনের সাথে বাংলাদেশ গেছে, তার মানে যে ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে আমি এটা মনে করি না। আবার ভারতের সাথে গেলে যে চীনের সম্পর্ক খারাপ হয়ে যাবে আমিও এটা মনে করি না। আমার মতে যে আমার দেশ বাংলাদেশ, আমার এই বাংলাদেশের সকল দেশের সাথে একটা ভালো সম্পর্ক থাকতে হবে। দেখেন এখানে ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্কটা থাকাটাও কিন্তু জরুরি। একদম যে আমি ইন্ডিয়ার সাথে কথা বলবো না এটাও কিন্তু আসলে কখনোই কাম্য না, বা এটা কেউ চায়ও না, এবং আমাদের দেশে সরকারও এটা চায় না বলে আমি মনে করি আর কি। কারণ এখানে আমাদের বর্ডারে কিন্তু ভারতের অনেকাংশ আছে আর কি। সো আমার মনে হয় যে অবশ্যই প্রতিবেশীর সাথে অবশ্যই একটা ভালো একটা অবস্থা থাকা জরুরি, বাট অবশ্যই নিজেদেরকে বিলিয়ে দিয়ে না। আপনি এই ইনফরমেশনটা আপনার জানা নেই, প্রস্তুতি ছিল। 2 নম্বর কথা হচ্ছে আপনি বললেন যে আমি কি ওইটা যদি বা বোধ হয়, দেখেন আপনি তো বারেট ল করছেন, ইংল্যান্ডে ছিলেন। আমাদের দেশে যদি বলে যে 100% যাবই, এইটা 50% ধরতে হয়। আর ইউরোপ আমেরিকায় যদি বলে মেবি, ইট ইজ 95%। মেবি বলাটা এটা একটা কি বলে, এটা একটা ভদ্রতার ভাষা আর কি। হ্যাঁ, মেবি বললে ওরা যদি মেবি বলে হ্যাঁ আমি যাবো, এটা মেবি যাবো, তার মানে হ্যাঁ মেবি বললে বুঝতে হবে এটা 95%, ঠিক আছে। তা আমি ওইভাবেই মেবি বলছি। আচ্ছা, আপনি মিস ইন্টারপ্রেট না, আমি খালি ওই এনসিপি জামাতের কারণে যাচ্ছেন, এটার সাথে কমপ্লিটলি ডিসএগ্রি করছি আর কি। এটা আপনি ওইটা রেফুট করলেন না, কিন্তু আমি বলছি যে ডিসপিউট থাকলে কেন যাওয়া যাবে না।
না যাবে না তো বলেনি, যাবে না না এই তো মুহূর্ত বলেনি। পর্যন্ত রাইট এট দিস মোমেন্ট বলবে যাবে না তো গেলে তো বলেনি। ভালো, এবং যেতে হবে, দেখেন না সামনে কি হয়, যেতে দেখেন না। হবে, যাবে কি না, অবশ্যই যাবে, যেতে যাবে হবে। না কেন? ফলে এটা কি, যেমন ধরুন ত্রিদেবী দেখেন, ত্রিদেবী বলতেছে যে আমরা তাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার জন্য রেডি হয়ে আছি, ঠিক আছে, ওরা তো চাচ্ছে, তাই না, ওরা তো সম্পর্ক স্বাভাবিক করতে চাচ্ছে, তা আমরা কেন রেসপন্ড করতেছি না, তাই না? শেখ হাসিনার ব্যাপার বা ওই যে হাদির আসামি, ওখানে গিয়ে আলোচনা হবে এটা, যে আপনারা কেন পাঠাচ্ছেন না।